দেশে মোট ভোটার 12,34,83,000। খসড়া তালিকা প্রকাশ। 17 বছর বয়সীদের ভোটার করার বিষয়ে আলোচনা চলছে, জানিয়েছে ইসি। রাজনৈতিক তর্কে বিতর্কে ধামাচাপা পড়ে যাচ্ছে আওয়ামী লীগের লুটমাটার দুর্বৃত্তায়ন। মির্জা ফখরুলের মন্তব্য, বিদ্যুৎ খাতেই লুট হয়েছে 1 লাখ কোটি টাকা। টুকুর মন্তব্য, সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি বলেছেন প্রধান উপদেষ্টা। জনস্বার্থে ব্যবসা করার আহ্বান। রাজধানীতে ওয়াকিং ম্যারাথনের উদ্বোধন। রাজধানী সহ সারা দেশে শীতের তীব্রতা। জবুথবু জনজীবন। চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি। জানুয়ারি জুড়ে থাকতে পারে শৈত্যপ্রবাহ। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেশে এখন মোট ভোটার 12,36,00,000। ভোটার বৃদ্ধি পেয়েছে 1.50%। বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, দাবি আপত্তি থাকলে 17 জানুয়ারির মধ্যে আবেদন করা যাবে। 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 17 বছর বয়সীদের ভোটার করার বিষয়ে আলোচনা চলছে। এক্ষেত্রে প্রয়োজন রাজনৈতিক ঐক্যমত্যের। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বর্তমানে মোট ভোটার সংখ্যা 12,36,83,512 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,33,30,103 জন এবং নারী ভোটার 6,03,52,109 জন। এছাড়া প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করা হয়েছে 13,151 জনকে। ভোটার বেড়েছে 18,33,352। গড়ে ভোটার বৃদ্ধি পেয়েছে 1.50%। বৃহস্পতিবার খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশনার জানান, 20 জানুয়ারি থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই বাছাই, যা শেষ হতে সময় লাগবে 30 জুন পর্যন্ত। আজকের খসড়া ভোটার তালিকায় আমাদের ভোটার সংখ্যা 12,36,83,512। এই বছরে আমাদের ভোটার সংখ্যা বৃদ্ধির পরিমাণ 18,33,352। ভোটার সংখ্যা বেড়েছে 1.5% আনুমানিক। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 2 মার্চ 2025, যেটি আমাদের জাতীয় ভোটার দিবসও বটে। তিনি আরো বলেন, বিগত ভোটার তালিকার বিতর্ক নিরসনে পুরো ভোটার তালিকায় যাচাই করা হবে। যারা 18 বছর বয়সপ্রাপ্ত হয়ে গেছেন গতকালকে এবং যাদেরকে আমরা এই বাড়ি বাড়ি গিয়ে সন্নিবেশ করতে পারবো, তারা অতি আবশ্যকভাবে ভোটার তালিকায় সন্নিবেশিত হবেন। 17 বছরের একটা বিষয় আপনারা সামনে এনেছেন। ভবিষ্যতে কোনো রাজনৈতিক মতৈক্য হয় এবং এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়, সংবিধানে কোনো পরিবর্তন আসে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। হ্যাঁ, আমরা হয়তো কমিশনে বসে আলোচনা করতে হবে, সেই ক্ষেত্রে আমরা 1 বছরের তথ্য সংগ্রহ করব নাকি 2 বছরের তথ্য সংগ্রহ করব, এটা সময়ই বলে দিবে। ভোটাধিকার নিশ্চিত করাই বর্তমান কমিশনের চ্যালেঞ্জ বলেও জানান নির্বাচন কমিশনার। জানুয়ারি হচ্ছে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। রাজনৈতিক তর্ক বিতর্কের মধ্যে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন ও চুরি লুটপাটের ঘটনা ধামাচাপা পড়ে যাচ্ছে। মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বলেন, বিএনপির ক্ষমতায় গেলে ভারতের সাথে হওয়া অসম চুক্তি পুনর্মূল্যায়ন করা হবে। আর আওয়ামী শাসনামলে বিদ্যুৎ খাত থেকে শুধু ক্যাপাসিটি চার্জের নামে 1 লাখ কোটি টাকা গায়েব করা হয়েছে বলে জানিয়েছেন সাবেক জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আরো জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে আওয়ামী লীগ সরকারের অবস্থান ছিল বরাবরই চরম গোপনীয়তার। এ খাতের বিভিন্ন চুক্তি বা কেনাকাটার তথ্য আইন করেই গোপন করেছিল শেখ হাসিনা সরকার। বিদ্যুৎ খাতে হাসিনা সরকারের দুর্বৃত্তপনা আর লুটপাটের ফিরিস্তি তুলে ধরতে বৃহস্পতিবার গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। বিদ্যুৎ খাতের দুর্নীতি নিয়ে বিশ্লেষণধর্মী উপস্থাপন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অভিযোগ করেন, 15 বছরের শাসনামলে বিদ্যুৎ খাতকে লুটপাটের ব্যবসায় রূপ দিয়েছিল আওয়ামী লীগ। বিদ্যুৎ খাতটা তারা একটা ব্যবসার খাত বানিয়ে ফেলছিল।
এবং তারা বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায় এবং কোনো হিসাব না দিয়ে, কারণ বিদ্যুৎটা তো হাওয়া, বিদ্যুৎ তো দেখা যায় না। এখন এই ক্যাপাসিটি চার্জ, এই ক্যাপাসিটি চার্জের কোন মেশিনের কত ক্যাপাসিটি, কে এটাকে আইডেন্টিফাই করেছে? তুলে ধরেন শুধু বিদ্যুৎ খাত থেকে ক্যাপাসিটি চার্জের নামে 15 বছরে লুটপাট করা হয়েছে 1 লাখ কোটি টাকা। জানান শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেই পাচার হয়েছে $500 মিলিয়ন। 2008 থেকে 9, 2023 থেকে 24 ক্যাপাসিটি চার্জ পরিমাণ আপনারা গ্রাফটা দেখতে পারেন কিভাবে উপরে উঠে গেছে। 2008-9 হয়েছে 1507 কোটি টাকা, 2011-12 হয়েছে 5000 কোটি টাকা, 18-19 হয়েছে 8900 কোটি টাকা। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে বিদ্যুৎ খাতের সকল অসম চুক্তি পুনর্মূল্যায়ন করা হবে। রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। পুরো বিষয়টি আমরা রিভিউ করব, আমরা বলেছি ইতিমধ্যে, এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দেশকে এগিয়ে নিতে সরকারের ওপর শতভাগ নির্ভরশীল না হয়ে ব্যক্তি পর্যায়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, সরকারের শক্তির থেকেও মানুষের শক্তি বেশি। রাজধানীতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সমাজ সেবা দিবস 2025 উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকিং ম্যারাথন ও সমাজসেবা সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিত এবং সামাজিক ব্যবসার মাধ্যমে অন্যের স্বার্থ রক্ষা করা সম্ভব। অধ্যাপক ইউনূস আরও বলেন, সমাজ সেবা প্রতিটি মানুষের দায়িত্ব, আর মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে তা মনে করিয়ে দেয়া। প্রধান উপদেষ্টা বলেন, প্রত্যেক মানুষের মধ্যেই পরের স্বার্থে কাজ করার প্রবণতা আছে, সেই ইচ্ছাকে জাগিয়ে তুলতে হবে। নিজের জন্য কিছু করার তুলনায় পরের কল্যাণে কাজ করায় আনন্দ মেলে বেশি। দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বানও জানান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের যে ক্ষমতা, তার তুলনায় মানুষের যে ক্ষমতা, সেটা যদি তুলনা করি তাহলে সরকারের ক্ষমতা একেবারে নস্যি। মানুষের ক্ষমতা প্রচণ্ড শক্তি। আমরা সবাই যদি অল্প অল্প করে সেই নিঃস্বার্থে সঙ্গে সঙ্গে পরস্বার্থের কাজটাও করতে পারতাম, এটা যদি আমাদের মাথায় ঢুকতো, আমাদের মাথায় আমরা নিয়ে আসতাম, তাহলে আমাদের কোনো সমস্যা আর এদিকে তাকাতে হতো না, কারো মুখাপেক্ষি হতো না, কারো দিকে তাকিয়ে থাকতে হতো না, আমরা নিজেরাই সেটা সমাধান করতে পারি। 55 পদাতিক ডিভিশনের আয়োজনে রাজবাড়ী জেলার কালুখালীতে সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর ম্যানুভার মহড়া হবার কথা ছিল, কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে মহড়াটি আজ হচ্ছে না। দর্শক, অনুশীলন স্থলে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রহমান, যুক্ত চিতার সঙ্গে। রেমান, শীতকালীন মহড়া তো হবার কথা ছিল, তো পরবর্তীতে কবে হবে, সবশেষ কি খবর আছে আপনি জানাবেন আমাদের। জি, মহড়াটির প্রস্তুতি নেওয়া হয়েছে কিন্তু গত প্রায় 1 মাস ধরে, এবং মূলত এই আজকের এই মহড়ায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেনা বাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু প্রতিকূল আবহাওয়া বলতে এখানে আসলে কুয়াশার কারণে ঢাকা থেকে তারা হেলিকপ্টার যোগে এখানে আসার কথা ছিল, কিন্তু হেলিকপ্টারে কুয়াশার কারণে হেলিকপ্টারে করে তারা এখানে আসতে পারেনি। ফলে পরিপূর্ণ প্রস্তুতি থাকার পরও কিন্তু আজকের এই মহড়াটি হলো না। ঢাকা থেকে গণমাধ্যম কর্মীরা আমরা এখানে এসেছি, এছাড়া যশোর এরিয়া তত্ত্বাবধানে যেহেতু এটি হচ্ছে, সেখান থেকেও কিন্তু সেনাবাহিনীর সদস্যরা, বিভিন্ন পর্যায়ের অফিসাররা কিন্তু এই মহড়ায় যোগ দিয়েছিলেন। কিন্তু এখন জানিয়ে দেওয়া হয়েছে, যেটি আপনি প্রশ্ন করলেন যে কবে নাগাদ এটি হতে পারে, সম্ভাব্য 5 জানুয়ারি অথবা 9 জানুয়ারি, দুটি তারিখ আমাদেরকে এখন পর্যন্ত জানিয়েছে। তবে কবে আনুষ্ঠানিক
আনুষ্ঠানিকভাবে এই মহড়াটি হবে সেটি কিন্তু এখনো আমাদেরকে নিশ্চিত করা হয়নি। তো এই মহড়ার যেটি উদ্দেশ্য সেটি হচ্ছে আমাদের সেনাবাহিনীর সক্ষমতার বিষয়টি এখানে রয়েছে। সেনাবাহিনী আমরা পররাষ্ট্র নীতির যে বিষয়টি, আমরা কারোর সঙ্গে শত্রুতা নয়, সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে বাংলাদেশ সবসময় নিজেদের অবস্থান জানান দিতে চায়। তবে কোনো শত্রুপক্ষ যদি বাংলাদেশকে আক্রমণ করতে আসে কিংবা কোনো ধরনের হুমকি হামলার অবস্থা তৈরি হয়, সেক্ষেত্রে সশস্ত্র বাহিনী এখানে সদা প্রস্তুত রয়েছে। সেই বিষয়টি জানান দেওয়ার জন্যই কিন্তু প্রতি বছরের ন্যায় এবছরও শীতকালীন এই মহড়াটির আয়োজন করা হয়েছিল। তবে প্রধান উপদেষ্টা না আসার কারণে এই মহড়াটি আজকে হয়নি। অতি দ্রুত সময়ের মধ্যে এই মহড়াটি অনুষ্ঠিত হবে। তো মহড়া থেকে এই হচ্ছে সবশেষ অবস্থা। জি রেমান, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজবাড়ী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সিকান্দার রেমান। সারা দেশের মতো রাজধানীতেও বেড়েছে শীতের তীব্রতা। রেকর্ড তাপমাত্রা নেমেছে 13.8 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অফিস বলছে শীতের তীব্রতা থাকবে আরও 3 থেকে 5 দিন। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানিয়েছেন, ঘন কুয়াশার প্রবাহের কারণে রাজধানীতে শীত আরও বাড়বে। 7 ও 8 তারিখের পর শৈত্যপ্রবাহ আসবে এবং তা থাকতে পারে আরও 10 দিনের মতো। এদিকে সকালে অতি ঘন কুয়াশার কারণে রাজধানীতে যান চলাচল কিছুটা ব্যাঘাত ঘটেছে। তাপমাত্রা যখন নর্মাল থেকে 3 থেকে 4 ডিগ্রি কমে যায়, সেই সময় শীতের তীব্রতা বেড়ে যায়। সেই সময় প্রচণ্ড শীত অনুভূত হয়। যেমন ঢাকাতে গতকালকের তাপমাত্রা ছিল, দিনের তাপমাত্রা 20.7, যেটা 25 থাকার কথা, অর্থাৎ 4 ডিগ্রি তাপমাত্রা হঠাৎ করে কমে গেছে। এবং আজকে সকালে যে তাপমাত্রা ঢাকাতে 13.8, এটাও 2 ডিগ্রি কমে গেছে। দেখা যাচ্ছে দুইটাই নর্মাল থেকে অনেক কম। 1 থেকে 2টি আপনার তীব্র আপনার শৈত্যপ্রবাহ আসতে পারে, আর 2 থেকে 3টা মাঝারি আসতে পারে। এটা শুরু হবে বেসিক্যালি এই কুয়াশা কেটে গেলে। আমরা আশা করছি যে সেকেন্ড উইক থেকেই এটা শুরু হবে। দর্শক, রাজধানীর শৈত্যপ্রবাহ আবহাওয়া পরিস্থিতির খবর জানতে যুক্ত হব বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ারের সঙ্গে। সরোয়ার, আপনি রাজধানীর জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন আমাদের জানাবেন। শুনতে পাচ্ছেন? এই বছরে এটাই হচ্ছে প্রথম তীব্র শীত অনুভূত হওয়া। আপনি জানেন যে নর্মালি ডিসেম্বর থেকে আমাদের দেশে, নভেম্বরের পর থেকে শীতের প্রভাব শুরু হয়, কিন্তু গত ডিসেম্বরে বঙ্গোপসাগরে অন্তত তিনটি লঘুচাপ থাকার কারণে তেমন শীত অনুভূত হয়নি। জানুয়ারির শুরু থেকে গতকাল থেকেই আসলে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। আজকে পুরো ঢাকাটাই কুয়াশার চাদরে ঢেকে গেছে। তো এই অবস্থা আরো হয়তো 2-3 দিন চলবে। এখন এই যে কুয়াশা, এটাকে আসলে আবহাওয়াবিদরা বলেন বা ভূগোলের ভাষায় এটাকে বলা হয় অ্যাডভেকেশন ফগ, অর্থাৎ পরিচালন কুয়াশা। এইটা দিল্লি, বিহার, ওই ইন্ডিয়া থেকে এসে উত্তরাঞ্চল দিয়ে বাংলাদেশে ঢুকেছে। এইটা গত বছর এই ধরনের কুয়াশা প্রায় 10-12 দিন ছিল। এবারও এইটা 2-3 দিন থাকবে। এই যাত্রায় 2-3 দিন থাকবে বলে আশা করছেন বা পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। তারপরে হয়তো আবার কিছুটা কমবে কুয়াশার দাপট, তারপর আবার বাড়তে পারে, তখন আবার শীত অনুভূত হবে। আর আপনি জানেন যে এই শীতের কারণে আসলে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে ছিন্নমূল মানুষেরা, এবং রাজধানীর অবস্থাও, রাজধানীর যে ছিন্নমূল মানুষেরা আছে তাদের তো পরিস্থিতি কি এটা বুঝতেই পারছেন। আর রাজধানীতে যানবাহনের চাপ বা মানুষের চলাচল কেমন আছে সেটা একটু আপনাকে বলার জন্য শুধু একটা উদাহরণ দিই। আমাদের একটা টিম ছিল গুলশানে বিএনপি মহাসচিবের ব্রিফিং কভার করার জন্য। সেটি 1:20 রওনা দিয়ে 12টায় 1টা রওনা দিয়ে 1:20 মধ্যে বাংলা ভিশনে এসে পৌঁছেছে। অর্থাৎ রাস্তা কত ফাঁকা সেটা আপনাকে মানে এইটার থেকে বোঝা যায়। যেখানে আমাদের নর্মালি 40 মিনিট 45 মিনিট, যখন একদম শুক্রবার দিনে 40-45 মিনিট লাগে এই জায়গাটা পার হতে, গুলশান থেকে এই বাংলা ভিশনে আসতে, আজকে মাত্র 20 মিনিটের মধ্যে আমাদের টিম এসে পৌঁছেছে। অতএব রাস্তাটা যে কতটা ফাঁকা এইটাই হচ্ছে বোঝা যাচ্ছে আর কি। তো এই শীতের তীব্রতা হয়তো আরো 2-3 দিন থাকবে, এবং এটা তো একটা স্বাভাবিকভাবেই আসলে গরিব মানুষের উপরে এই শীতের প্রভাবটা বেশি পড়বে এবং তারাই কষ্টটা বেশি পাবে। সরোয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীতে শীতের প্রভাব সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সরোয়ার। পৌষের শীতে কাঁপছে সারা দেশ। উত্তরাঞ্চলে শীতের দাপটে জবুথবু জনজীবন। খেটে খাওয়া মানুষের কষ্টের কোনো শেষ নেই। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গায় আবারও শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর তীব্র শীতে
বিপর্যস্ত জনজীবন, ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা। টানা চতুর্থ দিনের মতো শৈত্যপ্রবাহ চলছে হিমালয়ের পাদদেশ ঠাকুরগাঁওয়ে। হিমেল বাতাস আর কুয়াশায় ঢেকে আছে গোটা শহর ও গ্রামগুলো। দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। শীতের তীব্রতায় নাকাল পশু পাখি। সড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। জয়পুরহাটে 3 দিন ধরে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশা আর অন্ধকারে ঢাকা গোটা জেলার পথঘাট আর ফসলি জমি। দিনমজুর আর কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে চরম দুর্ভোগে রয়েছে। তীব্র শীতে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে গত 3 দিনে 150 জন রোগী ভর্তি হয়েছে। এদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। এদিকে শীতার্ত মানুষের জন্য দ্রুত কম্বল বিতরণের দাবি জেলাবাসীর। পঞ্চগড়ে আবারও ঘন কুয়াশার সাথে বেড়েছে শীতের তীব্রতা। 2 দিন ধরে সকাল থেকে সূর্যের দেখা নেই। হাড় কাঁপানো শীতে বিপাকে খেটে খাওয়া দিনমজুর ও কৃষক। জেলায় সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 11.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। ঠান্ডা একটু বাড়ে গেছে, ঠান্ডার তাপ পর্যাপ্ত পরিমাণ, হাত পা গিলা কোকড়া হয়ে যাচ্ছে, নড়া যাচ্ছে না, খুবই ঠান্ডা, হ্যাম হয়ে যাচ্ছে হাত পা গিলা। আমাদের এদিক তো ঠান্ডা, প্রচুর ঠান্ডা এদিক, কাজ তো করে খাইতে হবে, কাজ করতেছি। এদিকে তীব্র শীতে কাবু হয়ে পড়েছে নাটোরের মানুষ। দিনভর কনকনে বাতাস বইতে থাকায় সবচেয়ে কষ্টে আছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষগুলো। সন্ধ্যা হলেই নামতে থাকে শীতের পারদ। গরম কাপড়ের অভাবে অসহায় দিন যাপন তাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছে আদালত। চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালত বৃহস্পতিবার দুপুরে এই আদেশ দেন। এর আগে সকাল 10:15টার দিকে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিতে অংশ নিতে আদালতে পৌঁছায় সুপ্রিম কোর্টের 11 আইনজীবীর একটি দল। এই শুনানিকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয় আদালত এলাকায়। গত 31 অক্টোবর রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাস সহ 19 জনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা করেন ফিরোজ খান নামে এক ব্যক্তি। এরপর রাষ্ট্রদ্রোহের ওই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত 25 নভেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরদিন চট্টগ্রাম আদালতে হাজির করে জামিন আবেদন করা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে ওই দিন চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। এবার বাংলাদেশ থেকে ভারতে ব্যাপক অনুপ্রবেশ আর 23 জঙ্গিকে গ্রেফতারের দাবি করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বলেছেন, বাংলাদেশে হিন্দু নির্যাতন হলেও অনুপ্রবেশকারী সিংহভাগই মুসলিম। ভারতে বাংলাদেশে অনুপ্রবেশের কথিত অভিযোগে গত মাসের শুরু থেকে ব্যাপক ধরপাকড় আর গ্রেফতার অভিযানের ধারাবাহিকতায় নতুন বছরের শুরুতে আবারও এ নিয়ে কথা বলেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার অভিযোগ, বাংলাদেশে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে গত 5 মাসে 1000-এরও বেশি মুসলিম অনুপ্রবেশকারী ধরা পড়লেও একজনও হিন্দু ধরা পড়েনি। তিনি জানান, অনুপ্রবেশকারীদের পুশব্যাক করা হয়েছে। প্রতিদিন আসাম ও ত্রিপুরা সীমান্ত দিয়ে গড়ে 20 থেকে 30 জন বাংলাদেশে অনুপ্রবেশ করছে দাবি করে আসামের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পোশাক কারখানাগুলো বন্ধ হতে থাকায় কাজের খোঁজে আসছেন তারা। সংবাদ শেষ করব ক্রাউন সিমের সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশে মোট ভোটার 12,36,83,000, খসড়া তালিকা প্রকাশ। 17 বছর বয়সীদের ভোটার করার বিষয়ে আলোচনা চলছে জানিয়েছে ইসি। রাজনৈতিক তর্ক বিতর্কে ধামাচাপা পড়ে যাচ্ছে আওয়ামী লীগের লুটপাট আর দুর্বৃত্তায়ন। ফখরুলের মন্তব্য, বিদ্যুৎ খাতে লুট হয়েছে 1 লাখ কোটি টাকা, জানালেন টুকু। সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি, বলেছেন প্রধান উপদেষ্টা। জনস্বার্থে ব্যবসা করার আহ্বান, রাজধানীতে ওয়াকিং ম্যারাথনের উদ্বোধন। রাজধানী সহ সারা দেশে শীতের তীব্রতা, জবুথবু জনজীবন। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি, জানুয়ারি জুড়ে থাকতে পারে শৈত্যপ্রবাহ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় থাকছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল।
এছাড়া বাংলা বিষয় সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।